আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম মডিফায়ার, একটা নতুন টপিক আমি বলেছিলাম, যদিও নতুন কিন্তু খুবই সহজ একটা টপিক। সো আমরা আজকে মডিফায়ারের যে বাকি অংশটুকু আছে সেটুকু নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো তোমাদের নিশ্চয় মনে আছে মডিফায়ার কি ছিল, কেমন ছিল, সেটা কেমন, ইউসেজগুলো কেমন ছিল, ক্লাসিফিকেশনটা কেমন ছিল, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরেও আমরা আরেকবার একটু রিভিউ করে নেই আগের ক্লাসটা আসলে কেমন ছিল। প্রথমত আমরা বলেছিলাম মডিফায়ার কি। হ্যাঁ, মডিফায়ার হতে পারে কোনো একটা শব্দ, কোনো একটা শব্দগুচ্ছ, হতে পারে কোনো ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, এগুলো হতে পারে, বা কোনো ক্লজ হতে পারে যেটা একটা শব্দের পূর্বে বা পরে বসে। বিশেষ করে এটা কোনো নাউনকে মডিফায়ার মূলত নাউনকেই বেশিরভাগ ক্ষেত্রে মডিফাই করে থাকে। তারপরে অনেক ক্ষেত্রে ভার্বগুলোকে মডিফাই করা হয় বিভিন্ন ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। এবং এই মডিফায়ারগুলো ব্যবহার করার উদ্দেশ্যই হলো যে সেই যে শব্দটাকে মডিফাই করছে তার সম্পর্কে তাকে খুব ক্লিয়ারলি আমাদের কাছে প্রকাশ করা, তার সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা, বা সেই শব্দটার মধ্যে কিছু পরিবর্তন সাধন করা, ঠিক আছে। এগুলো আমরা পড়েছিলাম গত ক্লাসে, এবং আমরা বলেছিলাম কিছু উদাহরণ দেখার চেষ্টা করেছিলাম। হি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট শব্দটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসেছে। স্টুডেন্ট কেমন তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে আমাদেরকে। সো এখানে মেরিটোরিয়াস অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আ গ্রোয়িং চাইল্ড নিডস নিউট্রিশাস ফুড, এখানে যে গ্রোয়িং চাইল্ড, চাইল্ডটা কেমন, শিশুর অবস্থা, বাড়ন্ত শিশু, এখানে গ্রো মূল ভার্ব, একটা বেস ফর্ম অফ ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করি। সো এখানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, নাউনকে মডিফাই করছে। আচ্ছা, দ্য গার্ল ইজ নার্সিং দ্য ওন্ডেড বার্ড, এখানে ওন্ডেড, ওন্ড হচ্ছে ভার্ব, মূল ভার্বটার সাথে ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে, এটা হয়েছে পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল এখানে নাউনকে মডিফাই করছে, নাউনের পূর্বে বসে, সো এটা প্রি মডিফায়ার। এরপরে আমরা ব্যবহার করেছিলাম আই ওয়েন্ট টু হসপিটাল টু সি হার সিক ফাদার। সো এখানে কেন গিয়েছিলাম, হ্যাঁ, হসপিটালে কেন গিয়েছিলাম, তার অসুস্থ বাবাকে দেখার জন্য। সো যাওয়ার উদ্দেশ্য, এরকম উদ্দেশ্য যখন বোঝায়, টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। সো ইনফিনিটিভ ফ্রেজ সাধারণত ভার্বকেই মডিফাই করে এবং উদ্দেশ্য বোঝায়। সো এখানে পরে বসেছে পোস্ট মডিফায়ার। এরপরে আমরা একটা ইউজ করেছিলাম অ্যাপোজেটিভ। অ্যাপোজেটিভ হচ্ছে একটি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ যখন একই ব্যক্তি বা বস্তুকে মডিফাই করে, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুর ঠিক পরেই কমা দিয়ে তার পরপরই বসে এবং তার সম্পর্কে আমাদের একটা বিশদ তথ্য দিয়ে থাকে, বিস্তারিত বলে থাকে। হ্যাঁ, মানে এটা তার আসলে একটা পরিচিতির মতোই। হ্যাঁ, এরকম যখন থাকে তখন আমরা সেটাকে বলি অ্যাপোজেটিভ। অ্যাপোজেটিভ কোনো ব্যক্তি বা বস্তু যে কোনো বিষয়কেই মডিফাই করতে পারে, ঠিক আছে, মানে তার সম্পর্কে তথ্যটা দিতে পারে। সো এই এক্সাম্পলগুলো থেকে আমরা এর ক্লাসিফিকেশন বের করতে পেরেছিলাম যে যেহেতু একটা পূর্বে বসে একটা পরে বসে, সো মডিফায়ার হতে পারে প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার। সো প্রি মডিফায়ারে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই প্রি মডিফায়ারগুলো নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে, যে মডিফায়ারগুলো সেগুলোকে আমরা প্রি মডিফায়ার বলি। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বেশি ব্যবহার হয়, তাছাড়াও ডিটারমিনার্স ছিল, পজিটিভ, কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার, নাউন, নাউন অ্যাডজেক্টিভ, এগুলো প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। সো আমরা গত ক্লাসে পড়েছিলাম অ্যাডজেক্টিভ কিভাবে মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভের there are a huge lot of examples of adjective in English language, অভাব নাই, কোটি কোটি অ্যাডজেক্টিভ হয়তো আছে। সো আমরা বাক্যটা বুঝে খুব সুন্দর করে যে কোন নাউনের পূর্বে কোন অ্যাডজেক্টিভটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেইভাবে আমরা অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করব, ঠিক আছে। সো এখানে আমরা এগুলো দেখেছিলাম গত ক্লাসে। এরপর আছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপলগুলো কিভাবে তৈরি হয়, মূল ভার্বের সাথে
আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করি, এবং সেই প্রেজেন্ট পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, ভার্বই কিন্তু, হ্যাঁ, ব্লুমিং ফুটন্ত, স্লিপিং ঘুমন্ত, এটা কি যে ফোটা ঘুমানো, এগুলো তো কাজ, তাই না? সো এই কাজগুলো যখন আইএনজি ফর্ম নিয়ে নাউনের পূর্বে বসে তখন সেগুলো হয়ে যায় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো আমরা দেখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ গত ক্লাসে। এরপর আছে দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যখন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ব্যবহার করে আমরা সেটাকে নাউন সম্পর্কে তথ্য দেয় বা নাউনকে মডিফাই করে, তখন আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেহেতু নাউনের পূর্বে বসছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পলিউটেড ওয়াটার, অ্যাবান্ডন্ড হাউস, ব্রোকেন ইংলিশ, সবগুলো দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে। আচ্ছা, তোমরা যে কাজটা করোনি গত ক্লাসে, আমি কিছু একদমই অল্প কয়েকটা কোশ্চেন ছিল, 2টা বা 3টা কোশ্চেন, তোমরা কেউই কিন্তু একজন বা দুইজন ছাড়া কেউই সে কোশ্চেনগুলোর অ্যান্সার করনি। তার মানে কি তোমরা ক্লাস করোনি নাকি এগুলো তোমরা পারোনি? সো আমি আশা করব যে আজকের ক্লাসের পরে এই কোশ্চেনগুলোর সবগুলোর অ্যান্সার তোমরা করার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো আমরা এখন একটা নতুন ইউসেজে চলে যাই, নাউন অ্যাজ প্রি মডিফায়ার। নাউনও মডিফায়ার হিসেবে কাজ করে। দেখো এখানে আমরা লিখেছি শর্টকাট হিসেবে নাউন প্লাস নাউন। হ্যাঁ, মাঝে মধ্যে হয় কি দুইটা নাউন পাশাপাশি বসে এবং প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে মডিফাই করে, তখন সেই নাউনটাই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, নাউনের পূর্বে যাই বসুক না কেন সেটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে, এটাই হলো কথা। সো উই এনজয়েড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। দেখো ফুটবলও নাউন, ম্যাচও নাউন, কিন্তু নাউনের পূর্বে এই নাউনটা বসেছে। সে যদিও নাউন হিসেবে আমরা এটাকে নামকরণ করছি, কিন্তু এখানে সে অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, সো উই এনজয়েড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। আ কম্পিউটার এক্সিবিশন, এখানে কম্পিউটারও নাউন, এক্সিবিশনও নাউন। ঠিক আছে, এ কম্পিউটার এক্সিবিশন ইজ হেল্ড ইন বসুন্ধরা সিটি। আ বোট জার্নি ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ টু মি। এখানে বোট শব্দটাও নাউন, জার্নি শব্দটাও নাউন। সো দুটা নাউন পাশাপাশি বসেছে, এবং জার্নিটা কিসের জার্নি ছিল? বোট জার্নি। এক্সিবিশনটা ছিল কম্পিউটারের। সো আমরা কোন ম্যাচ এনজয় করেছিলাম? ফুটবল ম্যাচ। সো তোমার পরের নাউনটাকে কিন্তু এই নাউনটা মডিফাই করছে। সো এই যে নাউনকে মডিফাই করতে গিয়ে সে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার্স। এখানে আবার কি নাউন অ্যাডজেক্টিভ? এখানে দুইটা নাউন তো থাকবেই, সাথে তার সামনে আরেকটা শব্দ থাকবে, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই দেখো এই যে প্রশ্ন যখন থাকবে, প্রশ্নে কিন্তু বিষয়গুলো একদম ক্লিয়ার করে দেওয়া থাকবে। যেমন এখানে কিন্তু দেয়াই আছে যে নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন। কোশ্চেন নাম্বার 4 দেখো, কালিভার্স ট্রাভেলস ইজ মাই নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন। সো নাউন অ্যাডজেক্টিভ যখন আমি বসাবো তখন আমাকে বুঝতে হবে যে এখানে আমাকে অ্যাডজেক্টিভই কিন্তু নিতে হবে। হ্যাঁ, তখন আমি বুঝবো যে হ্যাঁ এখানে দুইটা নাউন পাশাপাশি থাকবে এবং তার আগে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেমন হি ইজ মাই ফেভারিট ইংলিশ টিচার। সো ফেভারিট হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর দেখো ইংলিশও নাউন, টিচারও নাউন। হ্যাঁ, কমলাপুর ইজ আ বিজি রেলওয়ে স্টেশন। এখানে বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ, রেলওয়েও নাউন, স্টেশনও নাউন। বাংলাদেশ ইজ নাও ইন আ গ্রেট রেফিউজি ক্রাইসিস। সো এখানে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, রেফিউজি নাউন, ক্রাইসিসও নাউন। ঠিক আছে, সো এই বিষয়গুলো একটু মাথায় রেখে খুব সহজ, আশা করি তোমরা খুব সহজে এগুলো সলভ করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো ডিটারমিনার্স কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। ডিটারমিনার্সগুলো আসলে কি? ডিটারমিনার্সগুলো হচ্ছে এরাও নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে তার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্টকরণ করা। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে আমরা ডিটারমিনার্সগুলো ব্যবহার করি। ডিটারমিনার্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আর্টিকেল মানে ব্যবহার করতে হয় আমাদের পরীক্ষাতে যখন আসে, তখন দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকেলই ব্যবহার করে থাকি। এ এন দি, নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল ব্যবহার করি। এবং ডিটারমিনার্সের মধ্যে কিন্তু ডেমনস্ট্রেটিভও আসে,
আবার অনেক সময় পজিটিভও চলে আসে। হ্যাঁ, তো ডেমনস্ট্রেটিভ যদি থাকে সেখানেও তোমার ব্র্যাকেটে উল্লেখ থাকবে যে ডেমনস্ট্রেটিভ ইউজ করো। যদি পজিটিভ থাকে পজিটিভের কথাও উল্লেখ থাকবে যে হ্যাঁ পজিটিভ ইউজ করো, ইউজ পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক আছে, সো ডেমনস্ট্রেটিভ তো জানো যে কোনগুলো, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। হ্যাঁ, এই শব্দগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার করে থাকি। সো দেখো আর্টিকেলের ব্যবহারের ক্ষেত্রে হি ইজ আ ইউরোপিয়ান, দ্য গার্ল লুকস প্রিটি, আর্টিকেলের ব্যবহার তোমরা জানোই, এটাকে নতুন করে বিশ্লেষণ করার কিছুই নেই। এরপর আছে ডেমনস্ট্রেটিভ, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, এইগুলো ওইগুলো নির্দেশ করার জন্য। হ্যাঁ, আই বট দিস বুক ইয়েস্টারডে, দোজ ম্যাঙ্গোজ আর রাইপ। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, সো যখন আমরা প্রশ্ন মানে উত্তর করব তখন অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে কোথায় আর্টিকেল বসানো যায়, কোথায় ডেমনস্ট্রেটিভ বসানো যায়। ঠিক আছে, তোমরা তো বাক্যের ফরম্যাট দেখেই মোটামুটি বুঝে ফেলতে পারবে। সো এরপরে আসো কোয়ান্টিফায়ার্স। ও আরেকটা কথা বলে নিই, যেটা হচ্ছে ডিটারমিনার্সের কথা বললেই প্রথমত তুমি মাথায় নিয়ে আসবে আগে আর্টিকেল। হ্যাঁ, যে আর্টিকেলকে কোনোভাবে ইউজ করা যায় কি না। আর্টিকেল যদি ইউজ করা না যায় পরে হয়তো তুমি ডেমনস্ট্রেটিভের চিন্তা করবে। সো ডেমনস্ট্রেটিভ যখন থাকে তখন আসলে সেটা আলাদা করে উল্লেখ করাই থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার্স। কোয়ান্টিফায়ার বলতে আমরা কি বুঝি? কোয়ান্টিটি বুঝি, তাই না? সংখ্যাটাকে বোঝায় অনেক সময়। ঠিক আছে, কোয়ান্টিফায়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি মাচ, মেনি, সেভারাল, সাম, আ লট অফ, ফিউ, 1 2 3 4 5, মানে সংখ্যাগুলোকে যেভাবে বোঝায় আর কি। হ্যাঁ, সেগুলোকে আমরা মূলত কোয়ান্টিফায়ার বলি। আচ্ছা, কোয়ান্টিফায়ার হিসেবে আছে দেখো দ্য ম্যান হ্যাজ মাচ মানি, তার কি পরিমাণ টাকা আছে। হ্যাঁ, টাকার কোয়ান্টিটিটা বোঝাচ্ছে। গিভ মি আ লিটল ওয়াটার, কতটুকু পানি চাচ্ছে, পানির কোয়ান্টিটিটা বোঝাচ্ছে। 5 পিপল আর সিভিয়ারলি ইনজিউর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে কতজন মানুষ ইনজিউর্ড হয়েছে সেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, মেনি পিপল কাম টু মিট ইউ, 3 পিপল ডাইড অন দ্য স্পট, 5 হ্যাভ সিভিয়ারলি ইনজিউর্ড। সো এই যে এইভাবে আমরা কোয়ান্টিটিটাকে মেনশন করতে পারি। ঠিক আছে, সো কোয়ান্টিফায়ার যখন থাকবে তখন আমাকে বুঝতে হবে যে এইভাবে, মানে কোয়ান্টিফায়ারগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে কোয়ান্টিফায়ার হিসেবে কোন কোন শব্দগুলো আছে। সো তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবে তখন সেই শব্দগুলোকে একটার পর একটা প্লেস করার চেষ্টা করবে যে দেখি কোনটা বসালে শব্দ বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো সেক্ষেত্রে তোমাকে শব্দগুলোও মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, যে ডিটারমিনার্স কোনগুলো, কোয়ান্টিফায়ার বলতে কি বোঝাচ্ছে, ইন্টেন্সিফায়ার কোনগুলো। ঠিক আছে, এরপর আছে দেখো পজেসিভ। পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। আচ্ছা, পজেসিভ শব্দটা কি আমরা জানি না? পজেশন, কোনো কিছু অধিকারে থাকা, তাই না? কারো কোনো কিছু অধিকারে থাকা, আমার, তোমার, তোমাদের, তাদের, তার, তাই তো? ইয়োর, দেয়ার, মানে এই যে এরকম অধিকারে থাকা, নিজের দখলে থাকা। ঠিক আছে, সেইগুলোকে আমরা মূলত পজিটিভ বলে থাকি। তো দেখো পজিটিভ হিসেবে এখানে এক্সাম্পল আছে মাই, ইয়োর, দেয়ার, হিজ, হার, আওয়ার, ওয়ান্স, ইটস, এগুলো তোমরা জানোই। আচ্ছা, হিজ ব্রাদার হ্যাজ গন টু জাপান, ভাইটা কার? তার, আমার ভাই। ঠিক আছে, তার ভাই মানে তার দখলের ভাই নাকি এরকম। হ্যাঁ, আওয়ার কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল, সো কান্ট্রিটা কাদের? আমাদের। ঠিক আছে, ইয়োর অ্যাটিটিউড ইজ অবজেকশনেবল, অ্যাটিটিউডটা কার? তোমার। সো এগুলো আমরা বুঝতে পারছি যে এক একজনের অধিকারে থাকা, তাই তো? আমার দেশটা আমার অধিকারে, তোমার অ্যাটিটিউড এটা তোমার ব্যবহার, তোমার দখলে, তাই তো? সো এগুলো হচ্ছে পজিটিভ। সো পজিটিভের শব্দগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারটা কি? ইন্টেন্সিফায়ার হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এই অ্যাডভার্ব যেটি হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের পূর্বে বসে এবং বসে তার অর্থকে আরও তীব্রতর করে তোলে বা প্রবলতর করে তোলে। হ্যাঁ, সো এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, কোনো কিছুর গভীরতা আরও বেশি গভীর করে বোঝানোর জন্য ইন্টেন্সিফায়ার অ্যাডভার্বটি ব্যবহার করা হয়। যেমন ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, অ্যামেজিংলি, এক্সেপশনালি, ইনক্রেডিবলি, রিমার্কেবলি, পার্টিকুলারলি, হ্যাঁ, আনইউজুয়ালি, এনাফ, এইসব বসে আর কি। হ্যাঁ, সো এই শব্দগুলোকে আমরা বলি ইন্টেন্সিফায়ার। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ রিয়েলি এক্সাইটিং, ক্রিকেট ম্যাচটা কেমন ছিল?
সত্যিই অনেক বেশি এক্সাইটিং ছিল। সো এক্সাইটিং তো ছিলই, আবার মানে খুব বেশি এক্সাইটিং ছিল, খুব সত্যিকার অর্থেই অনেক বেশি এক্সাইটিং ছিল। সো এমনিতেই তো এক্সাইটিং, মানে এই এক্সাইটিংটাকে আরও বেশি তীব্র করার জন্য, আরও বেশি প্রবলতর করার জন্য আমরা রিয়েলি শব্দটা ব্যবহার করছি। দ্য প্লেস ইজ ভেরি ক্রাউডেড। সো প্লেসটা হচ্ছে এমনিতেই ক্রাউডেড, আবার ভেরি তার মানে জনাকীর্ণ, এত বেশি, অনেক বেশি, ঠিক আছে। দ্য লেডি ইজ এক্সট্রিমলি বিউটিফুল, এমনিতেই তো বিউটিফুল, আবার চরম পর্যায়ের সুন্দরী সে, ঠিক আছে। সো তার মানে দেখো আমরা এই শব্দগুলোকে আসলে ব্যবহার করছি মানে অ্যাডজেক্টিভটাকেই আরও বেশি প্রবলতর করে তোলার জন্য, ঠিক আছে। সো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই মানে আমরা যতটুকু পড়েছি এ পর্যন্ত, এই যে ইন্টেন্সিফায়ার শব্দটা, ইন্টেন্সিফায়ার বলতে এখানে আমরা কি বুঝছি, ইন্টেন্সিফায়ারের কিছু উদাহরণ তোমাদের মনে রাখতে হবে, পজিটিভের কিছু উদাহরণ তোমরা মনে রাখবে, ডিটারমিনার্সগুলো কি, হ্যাঁ এই আমার মনে হয় যে এই শব্দগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে তৈরি করতে হয়, পাস্ট পার্টিসিপল ফ্রেজ ওগুলো কিভাবে তৈরি করতে হয়, অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের জন্য যদি একটা ক্লিয়ার ধারণা থাকে, অ্যাডজেক্টিভ কিছু উদাহরণ তোমরা যদি মাথায় রাখো, আমার মনে হয় যে মডিফায়ার তোমাদের জন্য অনেক সহজ হবে, ঠিক আছে। আর হচ্ছে টপিকটা কিন্তু খুবই সহজ, এত কঠিন কিছুই না, একটু বেশি যদি একটু পড়াশোনা করো, অল্প অল্প করেই তো আমরা আগাচ্ছি। সো আমরা যদি একটু করে পড়াগুলো কমপ্লিট করে রাখতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এই টপিকটাতে ভালো করতে পারবো। আর তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, খুব অল্প কিছু কোশ্চেন, মাত্র 8টা কোশ্চেন দেওয়া আছে। আমি আশা করব তোমরা সবাই কোশ্চেনের অ্যান্সারগুলো কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমরা কিন্তু এই টপিকটা পুরো পড়া শেষ হয়ে গেলে এটার উপরে পরীক্ষা নিব, এবং সেই পরীক্ষার মার্কসগুলো কিন্তু অবশ্যই আমি রেখে দিব আমার কাছে। তোমাদের যেহেতু এখন অনলাইনে মূল্যায়ন হচ্ছে, ঠিক আছে, এটাও কিন্তু একটা অ্যাসেসমেন্ট, মূল্যায়নের এটাও একটা অংশ। আমি কিন্তু তোমাদের অবশ্যই মার্ক করব যে কে কে অ্যান্সার করছে, কে করছে না, ঠিক আছে। প্রুফ হিসেবে কিন্তু সব কিছুই কমেন্ট বক্সে থেকে যাবে। সো ইট ক্যান বি আ কাইন্ড অফ থ্রেট, ইউ ক্যান সে, ঠিক আছে। সো সবাই আশা করি বুঝতে পারবে, ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই করার চেষ্টা করবে, এবং বাসায় আরও বেশি প্র্যাকটিস করবে। বইয়ে অনেক বেশি উদাহরণ দেওয়া আছে, অনেক এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো দেখে চেষ্টা করবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।